স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি প্রিয়া কুন্ডু। এবার জানাবো খবরের বিস্তারিত। মাসের শেষে কিংবা আগামী মাসের শুরুতে জুলাই আন্দোলনে গণহত্যায় শেখ হাসিনার বিচার শুরু হবে। পতিত সরকারি নেতাকর্মীদের লুটপাট সহ গণহত্যার বিষয়টি জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এসব বলেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের আমলেই সবচেয়ে ভালো নির্বাচন হবে। ওই সাক্ষাৎকারে বাংলাদেশের নির্বাচন সংস্কার, শেখ হাসিনা সরকারের অনিয়ম দুর্নীতির বিচার সহ সম্প্রতি চীন সফর নিয়ে কথা বলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ট্রাম্প প্রশাসনের সাথে গভীর সম্পর্কের কথা জানিয়ে তিনি আরও বলেন, এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সার্ক ও বিমস্টেক জোটকে সক্রিয় করা জরুরি। এদিকে কাতারে আর্থনা সম্মেলন আর ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন ডক্টর ইউনূস। Banking system is completely emptied out, taking resources out of the country. পতিত সরকারের আমলে ব্যাংক দখলের পাশাপাশি ঋণের নামে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। আর এসব অর্থ পাচার হয়েছে ইউরোপ, ক্যারিবিয়ান ও বেশ কিছু এশিয়ার দেশগুলোতে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি এ সকল পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনার জন্য। রাজধানীর প্রায় সব সড়কেই এখন ব্যাটারি চালিত রিকশার রাজত্ব। বেশিরভাগ চালকই জানেন না ট্রাফিক আইন। অনুমোদনহীন বেপরোয়া গতির এই রিকশা বাড়াচ্ছে দুর্ঘটনাও। নগর পরিকল্পনাবিদরা বলছেন, এখনই লাগাম টানতে না পারলে স্থবির হয়ে পড়বে রাজধানী। রাজধানীর ব্যস্ততম প্রধান সড়কে বাধাহীনভাবে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা। নিয়ম কানুনের কোনো তোয়াক্কা নেই চালকদের। মূল সড়কে অটোরিকশার বেপরোয়া চলাচলের কারণে দ্রুত গতির গাড়ি পড়ছে বিপদে, হারিয়েছে স্বাভাবিক গতি। ব্যাটারি চালিত রিকশার চাপে কোণঠাসা প্যাডেল চালিত রিকশার চালকরাও। এই যে অটো রিকশার কারণে আমার বাইরে এসে কোনো গ্যাপ নাই। আগে হয়তো 1000-1200, এখন 500-600। আমাদের ইনকাম অনেকটাই কমে গেছে। আমাদের মনে করেন চলা খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এখন। যানজটের কারণেও অনিয়ন্ত্রিত এসব অটোরিকশা, বাড়ছে বিদ্যুতের অপচয়। এই অবস্থায় অবৈধ এসব যানের শৃঙ্খলা নিশ্চিতের দাবি সাধারণ মানুষের। একটা নিয়মের ভিতর থাকা দরকার, আইনের আয়ত্তে আনা উচিত। এসব অটোরিকশার লাইসেন্স নেই, চালকরাও অদক্ষ। ট্রাফিক আইন না জানাই বাড়ছে দুর্ঘটনাও। জেব্রা ক্রসিং কি চিনেন? এটা তো আমার জানা মতো আমি কখনো শুনিও নাই, ঠিক আছে, আমি জানিও না। জেব্রা ক্রসিং কি আমি জানি না। 12 বছরের ছেলে 10 বছরের ছেলে গাড়ি টান দিছে, অ্যাক্সিডেন্ট হইতেছে এই কারণে। এই যে আজকে সকালবেলা এনে হয়েছে। রাজধানীতে এখন বিক্রি বেড়েছে এসব অটোরিকশার। 70,000 থেকে 1 লাখ টাকায় কিনে যেমন অনেকেই বেকারত্ব গুছাচ্ছেন, তেমনি তৈরিতে সম্পৃক্ত অনেকে। তাই বন্ধ না করে নীতিমালার আওতায় আনার দাবি তাদের। আমরাও চাই না এটা মেন রোডে উঠুক, এটা এলাকা ভিত্তিক চলুক। 60 থেকে 70,000 টাকার ভিতরে আমি একটা ব্রাউন কিনতে আসছি। 70-80 হাজার টাকা আপনার ইনভেস্ট করে এখানে মাসে 25-30 হাজার টাকা ইনকাম করার মতো একটা অ্যাবিলিটি তৈরি হয়ে যাচ্ছে। ঢাকা সড়কের শৃঙ্খলা রক্ষায় এখনই ব্যাটারি চালিত অটোরিকশার বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার তাগিদ নগর পরিকল্পনাবিদদের। এবং আমরা চাই রিকশা থাকুক। রিকশা থাকতে হলে কোন রাস্তায় রিকশা থাকবে, কোন রাস্তায় থাকবে না, সেটাও কিন্তু একটা পরিকল্পনা থাকা দরকার। যে কোনো একটা শহরে বা কোনো একটা নগরে নিয়ন্ত্রণের বাইরে, শৃঙ্খলার বাইরে কোনো কিছুই হওয়া উচিত নয়। এটা শক্ত হাতে সিটি কর্পোরেশন, প্রয়োজনে আমাদের যে পুলিশ প্রশাসন আছে তাদের সহযোগিতায় লাইসেন্স দিয়ে এটা নিয়ন্ত্রণ করা উচিত। পরিসংখ্যান বলছে শুধু ঢাকায় বৈধ ও অবৈধ মিলে চলাচল করছে প্রায় 15 লাখ রিকশা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে এবছরের প্রথম হজ ফ্লাইট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত 2টা 15 মিনিটে 419 হজ যাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট ছেড়ে যাবে। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে ধর্ম মন্ত্রণালয়। চলতি বছরে বাংলাদেশ থেকে সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবে 87,100 জন। সোমবার রাতে উদ্বোধন হচ্ছে এবছরে হজ ফ্লাইট। এর মধ্যে আশকোনা হজ অফিসে আসতে শুরু করেছে হজযাত্রীরা। হজের কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে করতে পারে তার জন্য দোয়া চেয়েছেন হজযাত্রীরা। সঠিক পদ্ধতির মাধ্যমে হজ করাই
এই জন্য প্রার্থনা করি। আমরা হজে গিয়ে যেন ঠিক মতো হজ করতে পারি এবং সবার জন্য দোয়া করতে পারি, দেশবাসীর জন্য কল্যাণ কামনা করতে পারি। হজ ক্যাম্পের অবস্থা বর্তমান ভালো দেখতেছি, আলহামদুলিল্লাহ। হজযাত্রীদের বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হবে আশকোনা হজ অফিসে, আর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হবে সৌদি অংশের আগামী ইমিগ্রেশন। এবছর আসলে নতুন প্রেক্ষাপটে আমরা হজ যাত্রাকে অত্যন্ত স্মুথ করবার জন্য বিভিন্ন রকম প্রস্তুতি গ্রহণ করেছি। ইমিগ্রেশন কার্যক্রম, লাগেজ ট্যাগিংয়ের জন্য, রুট টু মক্কা সার্ভিসের যে সহায়তা, সবগুলোকে আমরা কিন্তু স্মুথলি রান করবার জন্য সার্বিকভাবে প্রস্তুত করে রেখেছি। বিমান বাংলাদেশ সহ ৩টি এয়ারলাইন্সের মাধ্যমে ২৩২টি ফ্লাইটে এবছর হজযাত্রী পরিবহন করবে। নিবন্ধিত সব হজযাত্রী সৌদি আরবে পাঠাতে ধর্ম মন্ত্রণালয়ের পাশাপাশি কাজ করছে হাবো। সার্ভার জটিলতার কারণে যে লোকগুলো ভিসা হচ্ছে না, এগুলো অবশ্যই ভিসা হবে এবং এই সকল হজযাত্রীও যাবেন, কিন্তু তাদের নির্ধারিত যে যাত্রার তারিখ 29-30 তারিখ বা প্রথম দিকে যাদের ফ্লাইট, তাদের এই তারিখটা হয়তো অনিশ্চয়তার দিকে যেতে পারে, তাদেরকে হয়তো পরবর্তী সময় যেতে হবে। বাট সকল হজযাত্রী, নিবন্ধিত সকল হজযাত্রী ইনশাল্লাহ হজ পালন করবেন এবং যাদের ভিসা এখনও হয় নাই তাদের ভিসা হবে। সোমবার সন্ধ্যায় আশকোনা হজ অফিসে চলতি বছরের হজ কার্যক্রমের উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা। আগামী 31শে মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। যাদের অবহেলায় চুরি হয়েছিল রিজার্ভ, তাদের হাতেই আবার তুলে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ দায়িত্ব। দেশের অর্থ খোয়ানোর অপরাধে যাদের সাজা হওয়ার কথা ছিল, তারাই এখন বসেছেন কেন্দ্রীয় ব্যাংকের নীতি বিভাগ, ব্যাংক সুপারভিশন এবং মানব সম্পদ সহ স্পর্শকাতর বিভাগের শীর্ষ পদে। বিশ্লেষকরা বলছেন, দুষ্কৃতকারীদের এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া দুঃখজনক। আর এই বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। 2016 সালের ফেব্রুয়ারি মাসের 4 তারিখ পৃথিবীর ইতিহাসে প্রথম কোনো কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে চুরি হয় রিজার্ভের অর্থ। আর হ্যাকারদের চুরি করার সুযোগ দেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা দীপঙ্কর কুমার চৌধুরী। আরেক কর্মকর্তা মেজবাউল হক। তার বিরুদ্ধে অভিযোগ, রিজার্ভ চুরির ঘটনার পর কেন্দ্রীয় ব্যাংককে অবহিত না করে গোপনে বিদেশি দুটি প্রযুক্তি প্রতিষ্ঠানকে ব্যাংকের সুরক্ষিত আইটি রুমে নিয়ে আলামত নষ্ট করানোর। এছাড়াও তদন্ত সংস্থার প্রতিবেদনে নাম আসে সাবেক কর্মকর্তা শুভঙ্কর সাহা, SM রেজাউল করিম, GM আবদুল্লাহ সালেহিন, শেখ রিয়াজউদ্দিন, এখলাস উদ্দিন সহ সাবেক গভর্নর আতিউর রহমানের। এদিকে একই ঘটনায় জড়িত প্রমাণ হওয়ায় সাজা হয় ফিলিপাইনের ব্যাংক RCBCর তৎকালীন ম্যানেজার মায়া দেগোইতোর। কিন্তু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এখন কে কোথায়? আতিউর রহমান মেয়াদ পূর্তির আগেই চাকরি হারালেও বাকিদের অনেকেই বিদায় নিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের চাকরির সব সুযোগ সুবিধা নিয়েই। আর সে সময়ে এই অপরাধে বাকি যারা জড়িত ছিলেন, তারাই আবার এখন বহাল হয়েছেন আরও গুরুত্বপূর্ণ পদে। নির্বাহী পরিচালক মেজবাউল হক রয়েছেন গুরুত্বপূর্ণ 9টি বিভাগের প্রধানের দায়িত্বে। আর যার অবহেলায় চুরি গেল রিজার্ভের 10 কোটি 10 লাখ ডলার, সেই দীপঙ্কর চৌধুরী পদোন্নতি পেয়ে এখনও বহাল তবিয়তে ব্যাংকের আইটি বিভাগে। বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকে ন্যাক্কারজনক ঘটনার যারা জন্ম দিয়েছিল, তাদের ওপরই অন্তর্বর্তী সরকারের আস্থা রাখার ঘটনা দুঃখজনক। প্রমোশন বা যে প্রক্রিয়াটা যারা করে, তারা হয়তো ওই সাথে বেনিফিশিয়ারি। যাদেরকে দেশ ত্যাগ করার জন্য নিষেধাজ্ঞা দিচ্ছে, তাদেরকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা দরকার ছিল, অথবা এইসব ইম্পর্টেন্ট জায়গা যেখানে আলামত মোসা বা ইনভলভ অ্যাক্টিভিটিস ইনফোর্স করার মতো জায়গা যেখানে নাই, সেই সব জায়গায় তাদেরকে সরায় রাখা, এটা আমি মনে করি। বিতর্কিত এসব কর্মকর্তার বিরুদ্ধে দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা আছে। রিজার্ভ চুরির তদন্তে যাদের নাম এসেছে, তারাই এখন বসেছেন গুরুত্বপূর্ণ পদে। এ বিষয়ে ক্ষুব্ধ কর্মকর্তারা জানান, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিরা যদি মানব সম্পদ বিভাগ সহ গুরুত্বপূর্ণ পদে বহাল থাকেন, তাহলে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ শৃঙ্খলা মারাত্মকভাবে নষ্ট হতে পারে। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। অর্থনীতির গেম চেঞ্জার হতে যাচ্ছে মহেশখালীর মাতারবাড়ি। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দরকে রিজিওনাল ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে সরকার। 24,000 কোটি টাকার মেগা প্রকল্পের জেটি নির্মাণের কাজ শুরু হচ্ছে শিগগিরই। তবে মহেশখালী এবং কক্সবাজারে মহাসড়কের উন্নয়ন না করলে গভীর সমুদ্র বন্দরের সুফল মিলবে না, বলছেন বন্দর ব্যবহারকারীরা।
৯,০০০ কোটি টাকা খরচ করে মহেশখালীর মাতারবাড়িতে তৈরি করা হয়েছিল ১৪ কিলোমিটার দীর্ঘ ও ৩৫০ মিটার চওড়া ১৬ মিটার ড্রাফটের চ্যানেল। এই চ্যানেলে এখন কয়লাবাহী জাহাজ ভিড়লেও কয়েক বছর পর ভিড়বে ১৬ মিটার ড্রাফটের জাহাজ। সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা সহ প্রতিবেশী দেশগুলো গভীর সমুদ্র বন্দরের সুবিধা নিয়ে শুরু করলে আঞ্চলিক ট্রানজিট হাবে রূপান্তরিত হবে মাতারবাড়ি। মাদার ভেসেলগুলো বেশি কন্টেইনার নিয়ে আসার পাশাপাশি চট্টগ্রাম, পায়রা ও মোংলা বন্দরের সাথে বাড়বে কানেক্টিভিটি। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণে জাপানি প্রতিষ্ঠান প্যান্টা ওশান কনস্ট্রাকশন ও টয়া কর্পোরেশনের সাথে গত 22 এপ্রিল রাজধানীর একটি হোটেলে চুক্তি সম্পন্ন হয়েছে। মাতারবাড়ি ডিপ সিপোর্ট আগামী 2029-এর মধ্যে অপারেশনে চলে আসবে ইনশাল্লাহ। ঠিক একইভাবে বে টার্মিনাল 2031-এর মধ্যে আমরা আশা করছি। তো এই দুইটা হয়ে গেলে তখন কিন্তু আমাদের সক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। তাই গভীর সমুদ্র বন্দর নির্মাণের পাশাপাশি চট্টগ্রাম কক্সবাজার মহেশখালী মহাসড়কের যোগাযোগ ব্যবস্থার দিকে নজর দেওয়ার পরামর্শ বন্দর ব্যবহারকারীদের। এই রোডের উপর দিয়ে আপনি মাতারবাড়ির ভলিউম যখন লোডটা দিবেন, অ্যাকচুয়ালি তখন দেখা যাবে যে এই রোড নিতে পারবে না। 2025, 26, 27-এও যদি অপারেশনে যায় 2-3 বছরের মধ্যে অতি দ্রুত একটা মাতারবাড়ি কানেক্টেড একটা কানেক্টিভিটি রেডি করা উচিত ইউজিং দ্য আন্ডার ওয়াটার টানেল। 2029 সালে আনুষ্ঠানিকভাবে চালু হবে মাতারবাড়ি সমুদ্র বন্দর। ওই সময় গ্রিন মেরিটাইম করিডোর হবে চট্টগ্রাম বন্দর, আর মাতারবাড়ি বে টার্মিনাল লালদিয়া হবে গ্রিন পোর্ট। এর মাধ্যমে শিপিং বাণিজ্যে উন্মোচিত হবে নতুন দুয়ার। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। গঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধ সংস্কার কাজ চলছে ধীর গতিতে। ঠিকাদার এবং পাওবো কর্তৃপক্ষের অগ্রগতি প্রতিবেদনের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। প্রকল্পের মেয়াদ 1 মাস থাকলেও কাজ বাকি অর্ধেকের বেশি। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হওয়া নিয়ে সন্দিহান কৃষক। বৃষ্টি এবং আগাম বন্যা হলে বড় ক্ষতির আশঙ্কায় তারা। সুনামগঞ্জে ছোট বড় মিলিয়ে শতাধিক হাওর রয়েছে। এসব হাওরে ফসলের সুরক্ষায় রয়েছে অস্থায়ী বাঁধ। তবে বন্যায় বেশ কিছু বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় 2024 সালের জানুয়ারিতে 24 কোটি টাকা ব্যয়ে বাঁধ সংস্কার প্রকল্প শুরু হয়। বিভিন্ন নামের 3টি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করছে। তবে কাজ শুরুর 1.5 বছরে অগ্রগতি নামমাত্র। এখনও বাকি অর্ধেকেরও বেশি কাজ। যে জায়গায় পুরা মেয়াদ শেষ হয়ে গেছে, 90% কাজই এখনো বাকি রয়ে গেছে। এই 1 মাসে এই কাজটা কিভাবে করবে? যদি এই ক্লোজারগুলোর পিছনের হাওড় অংশের গর্তগুলো যদি ভরাট করা না হয়, তাহলে তো আমাদের কাজের কাজ কিছুই হবে না। হাওরের বাঁধ এবং ক্লোজার নিয়ে অতীতের যে সিন্ডিকেট গড়ে উঠেছিল, এই সিন্ডিকেট নিয়মিত কাজ করার কারণে আসলে হাওরের যে দুর্নীতি এই ধারাবাহিকভাবেই চলতেছে। সময় মতো কাজ শেষ না হওয়ায় দুশ্চিন্তায় কৃষক। ভারী বৃষ্টি হলে নষ্ট হতে পারে পাকা ধান। 2 দিন 3 দিন পরে অটো চলছে, ঘন্টা 2 ঘন্টা চালে জানা সারাদিন বই রয়েছে। এটা তো আমরা দেখছি, হালকা কিছুদিন মাটি ফেলাইছিল ডেজারে, কিন্তু বরাট হয়েছে না, কোনো কাজই হয়েছে না। গাতা গোতা তো রয়েছে, যেরকম আছে এরকমই রয়েছে। সরকার যদি এই ধরনের কোনো উদ্যোগ না নেয়, সাধারণ মানুষ আছে এরা খাইটা খাইমো, আমরা যারা ওরা তো আমরা কোনো ধরনের বাঁচার কোনো সুযোগ নাই। তবে কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আমরা এমন কোনো অনিয়ম করছি না যে মানুষের ক্ষতি করার মতো কোনো অনিয়ম করছি না। মানুষের যাতে ক্ষতি না হয় আমরা এটাই বাড়ি বেশি ফলো করছি। সংস্কারে অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এখন যে অবস্থায় আছে আসলে এই মৌসুমে সব শেষ করা সম্ভব হবে না। সেই জন্য আমরা আশা করতেছি যে হয়তো সময় পর্যন্ত প্রয়োজন হবে। মাঠ পর্যায়ে সার্ভে করবো, সার্ভে করার পরে ট্রাক্টরের কাছে প্রেরণ করবো। ট্রাক্টরটা যাচাই করার পরে যেটা পাবে সেটাই আমাদের দিতে হবে। সুতরাং এখানে বাড়তি দেওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু চলমান কাজ। কৃষকের ফসল রক্ষায় প্রশাসনকে আরও দায়িত্বশীল আচরণের তাগিদ স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।